স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মিম আক্তার। প্রিয় দর্শক, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে দেশব্যাপী পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসের মহোৎসব। ফিরে দেখা অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরি সেসব আলোচিত সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মের চিত্র, অনুসন্ধান করি এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার। দর্শক, আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশের অন্যান্য স্থানের মতো রূপগঞ্জেও চলে গুম, খুন ও সন্ত্রাসের রাজত্ব। ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এমন কোনো অপরাধ নেই যা রূপগঞ্জে করেনি, যার ভুক্তভোগী বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষ। ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জ উপজেলার রূপগঞ্জ উপজেলা। শিল্প সমৃদ্ধ এই উপজেলায় প্রায় ৬০টিরও বেশি বড় শিল্প প্রতিষ্ঠান, অসংখ্য গার্মেন্টস, কেমিক্যাল, প্যাকেজিং ও অন্যান্য কারখানা থাকার ফলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। তবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে রূপগঞ্জ ছিল এক অশান্ত জনপদ, যেখানে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর গাজী গোলাম দস্তগীর ও তার ছেলে পাপ্পা গাজীর নেতৃত্বে গুম, খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এখানে কায়েম করেছিল একচ্ছত্র আধিপত্য, যার ভুক্তভোগী বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে রূপগঞ্জ ছিল আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। স্থানীয় পুলিশ ও প্রশাসন গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে পাপ্পা গাজীর অনুগত হয়ে কাজ করত। ছিল না কোনো আইনের শাসন, যখন তখন তুলে নেওয়া হতো বিরোধী মতের ব্যক্তিবর্গকে। এছাড়া যারা গাজী বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলত, তাদের উপর নেমে আসত নির্যাতনের স্টিম রোলার। ২০১৭ সালে চাঁদা না পেয়ে রূপগঞ্জের রূপসী বাস স্ট্যান্ডে তোরাব হোসেনের ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় গাজীর পালিত সন্ত্রাসী বাহিনী। তখন মারধরও করা হয় এই ব্যবসায়ীকে। সেদিনের ভয়াল নির্যাতনের চিত্র মনে করে এখনও শিহরিত হয়ে ওঠেন তোরাব হোসেন। আমার ব্যবসা প্রতিষ্ঠানে গাজী গোলাম দস্তগীর সাহেবের ছেলে পাপ্পা গাজীর শিষ্য এবং দুর্দর্শ ক্যাডার যাত্রামুড়ার সাবেক কমিশনার আতিকুর রহমান আতিক এবং তার সহযোগী ইমরান, আদার্স আরও ৪০-৫০ জন, এবং সাথে ছিল আমাদের এলাকার স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি বাবেল। ওরা আমার কাছ থেকে মূলত আতিক কমিশনার আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা চাঁদা চায়। যদি আমি এই জায়গায় ব্যবসা করি, আমার ২০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে, নতুবা আমার দোকানপাট ভাঙচুর হবে, আমাকে জীবনের হানি করবে। ওই চাঁদা না দেওয়ার কারণে ও ২০-২৫ জন লোক পাঠাইয়া আতিক আমার অফিস ভাঙচুর করে, আমাকে মারধর করে। আমি তার সাথে দেখতে পাইছি আমাদের এলাকার বেশ কিছু লোক, এবং বাবেল স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ছিল। ও আসলে কী কারণে, কী উদ্দেশ্যে তাদের সাথে আসছে সেটা আমি জানি না, কিন্তু ও তাদের সাথে ছিল। আমাকে বলছে যে আমাকে এখানে ব্যবসা করতে দিবে না। এমন কোনো লোক নেই এলাকায় জানে না। অনেক সাংবাদিকরা জানে, কিন্তু তারাও নিরুপায় ছিল ওই সময়। কারণ এমনও বলছে আমি যদি মামলা করি বা কারো কাছে বিচার দিয়ে আমাকে মেরে ফেলবে। যে কারণে ওই সময় আমি আর কোনো প্রতিকার পাই নাই, কারো কাছ থেকে বিচারও চাইতে পাইনি। তারা খুবই জঘন্য ছিল। এখন মানুষ কিছুটা এখনও আতঙ্ক আছে, যেমন আমি এখনও ব্যবসা করি, কিন্তু সে এখন মালয়েশিয়া থাকে। এখনও ভয়ভীতি দেখায়, যদি আমি এটা মামলা মোকদ্দমা করি তাহলে সে আমাকে দেখে নিবে। বিরোধী মতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার তথাকথিত অপরাধে রূপগঞ্জের তারাবো পৌর এলাকার বাসিন্দা আফজাল কবিরের বিরুদ্ধে ১৮টি মামলা দেয় ফ্যাসিস্ট হাসিনা সরকার। এমনকি তার বসত বাড়িতেও ভাঙচুর চালায় গাজীর সন্ত্রাসী বাহিনী। সেই সময়ে দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন আফজাল কবিরের পরিবার। আমাকে 18টি মামলা দিয়েছে। এমনও রাত কেটেছে 2010 সালে, যখন আমি ছিলাম এলাকায়, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। অনেক রাত আমি কাটিয়েছি আমি বাড়ির গেটের বাইরে বসে বসে পুলিশের ভয়ে। আর মাসকে মাস আমি ঘর ছাড়া থেকেছি। সর্বশেষ 2021 সালে অক্টোবরের 2 তারিখ প্রায় 400 থেকে 500 সন্ত্রাসী রামদা, পিস্তল, ককটেল, চাইনিজ কুড়াল, বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে
আমার বাড়িতে আমাকে হত্যা করার জন্য হামলা করেছিল। আল্লাহর অশেষ রহমত, অল্পতে বেঁচে যাই। কিন্তু ওই দিন আমার বাড়ি ঘরের এমনভাবে ভাঙচুর করেছে, আমার ঘরের চেয়ার, টেবিল, খাট, সোফা, স্টিলের আলমারি, ওয়ার্ড্রপ, সুকেস, কোনো আসবাবপত্র তারা রাখে নাই, সব নষ্ট করে ফেলেছে। এবং তারা আমার ঘরের দামি দামি জিনিসপত্র, স্বর্ণ অলংকার, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল সেট, হ্যাঁ, ইভেন কি আমার দামি দামি জামা কাপড়, শার্ট, গেঞ্জি, লুঙ্গি, এগুলিও তারা নিয়ে গেছে। আমি তখন কোনো মতন প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছি। পরবর্তীতে আমার ফ্যামিলি নিয়ে আমি এলাকা থেকে চলে যাই। আজকে এই স্বৈরাচারী সরকারের গত 5ই আগস্ট 24 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে, পাশাপাশি গাজীরও পতন হয়েছে। আপনারা দেখেছেন এদেশের জনগণ গাজী অপকর্মের জবাব দিয়েছে এবং ভবিষ্যতে যাতে গাজীর মতো কোনো স্বৈরাচার, শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচার বাংলাদেশে জন্ম না নেয়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। স্থানীয়রা জানান, রূপগঞ্জ উপজেলার তারাবর আফতাব এলাকায় গাজীর ছিল টর্চার সেল। এখানে লোকজনকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে জমি লিখে নিত গাজীর সশস্ত্র বাহিনী। কেউ অবাধ্য হলে বাড়ি ঘরেও হামলা করত তারা। 501 আফতাব গেট যেটা, এটা ছিল তার মেন টর্চার সেল। এই সেলে নিয়ে মানুষকে অত্যাচার জুলুম করতো। আমরাও কেউ এলাকাতে থাকতে পারি নাই। আরও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তার একটি টর্চার সেল ছিল, যেটা এই আফতাব গেটের পাশে তার একটা ছিল আস্তানা গাজীর। এখানে একটি টর্চার সেল ছিল, পুলিশ দিয়ে ধরিয়ে এনে বিএনপি নেতাকর্মীদের এখানে নির্যাতন করা হতো এবং অনেক জমির মালিককে এখানে এনে নির্যাতন করে জায়গা সম্পত্তি লিখে নিত। অনুসন্ধানে জানা গেছে, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর ছেলে পাপ্পা গাজীর নেতৃত্বে ছিল ভয়ঙ্কর একটি সন্ত্রাসী বাহিনী। যখন তখন লোকজনকে ধরে নিয়ে করা হতো নির্যাতন। এসব নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঢেকে রাখতে নিজের মিডিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করত গাজী পরিবার। তখন রূপগঞ্জে ছিল না কোনো বাক স্বাধীনতা। আমার বাড়ির সামনে আমি যেই গেট দিয়ে ঢুকি, সেই গেটের সামনে তারা যুবলীগের অফিস তৈরি করেছিল। আমার বৃদ্ধ বাবা মা রোজার মধ্যে আমার বাড়িতে ছিল, সেখানে গিয়ে ওরা গুলি চালিয়ে ব্রাশ ফায়ার করেছে, এগুলা ককটেল মেরেছে একাধিকবার। এটা রূপগঞ্জের বিভিন্ন মিডিয়াতে সারা বাংলাদেশের মানুষ দেখেছে, পত্রপত্রিকায় দেখেছে। কিন্তু এগুলার কোনো প্রতিকার আইনশৃঙ্খলা বাহিনী এগুলা কোনো অ্যাকশনে যায়নি। এগুলা নিয়ে কখনো কোনো কেউ প্রতিবাদ করার সুযোগ পায়নি। বাক স্বাধীনতা ছিল না। সাংবাদিকরা বিশেষ করে যে একটা সত্য তুলে ধরবে, সেই স্বাধীনতা কিন্তু তাদের ছিল না। আজকে আমরা যে বসে কথা বলতেছি, এই কথা বলার বাক স্বাধীনতা ছিল না। দেশের মানুষ, আপামর জনসাধারণ কিন্তু সেই অন্যায়, অত্যাচার, গুম, খুন, হত্যার বিরুদ্ধেই মাঠে নেমে এসেছে। তো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এলাকাটাকে এই পাপ্পা গাজীর নেতৃত্বে তার কয়েকজন পিএস ছিল, হ্যাঁ, তাদের ছত্রছায়ায় এত অস্ত্র তারা এই ছেলেপেলেদের হাতে উঠিয়ে দিয়েছে। বিশেষ করে পাপ্পা গাজী নিজে এই অস্ত্র কেনার জন্য ছেলেপেলেদেরকে টাকা দিত। এত খুন খারাপি তারা করেছে এই মাদকের টাকা দিয়ে অস্ত্র কিনে, যে মুরাপাড়া এলাকাতে বা রূপগঞ্জের আনাচে কানাচে যে লাশ পড়ে থাকতো তার কোনো হিসাব ছিল না। হ্যাঁ, এত মানুষ তারা খুন করেছে, যেটা নিয়ে যে মিডিয়াতেও যে এইসব খুনের ব্যাপারে লেখালেখি হতো না। আপনারা জানেন তাদের একটা মিডিয়া আছে, গাজী টিভি সহ, এগুলাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করত। মিডিয়া সন্ত্রাস, যেটা তথ্য সন্ত্রাস বলে, তার সাথেও সে জড়িত ছিল। স্থানীয়রা বলছেন, ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে রূপগঞ্জ ছিল আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। স্থানীয় পুলিশ ও প্রশাসন গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে পাপ্পা গাজীর অনুগত হয়ে কাজ করত। ছিল না কোনো আইনের শাসন, যখন তখন তুলে নেওয়া হতো বিরোধী মতের ব্যক্তিবর্গকে। এছাড়া যারা গাজী বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলত, তাদের উপর নেমে আসতো নির্যাতনের স্টিম রোলার। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে 22 মামলার আসামি হয়ে 7 বার জেল খেটেছেন রূপগঞ্জের তারাবো এলাকার এই বাসিন্দা। শিকার হয়েছে অকথ্য নির্যাতনের। বিগত দিনে
আমি পরপর 22টি মামলার আসামি। আমি ব্যক্তিগতভাবে 7 বার জেল খেটেছি। আমার প্রতি অনেক নির্যাতন হয়েছে। তখন স্বৈরাচারী শাসন আমল ছিল, একতন্ত্র ছিল, যার কারণে কোনো বিচার বিভাগ স্বাধীনতা ছিল না। বিচার বিভাগ ছিল কিন্তু বিচার বিভাগ কোনো স্বাধীনতা ছিল না, যার কারণে আমরা মামলা হামলার এভাবে শিকার হয়েছিলাম। গাজী বাহিনীর নির্যাতনের কারণে বছরের পর বছর বাড়িতে থাকতে পারেনি রূপগঞ্জের আরেক বাসিন্দা মীর মাসুদ। গাজী দখল করে নেয় পৈতৃক জমি। এই গাজী আমি 2-4 কাঠা জায়গা কিনি। এই গাজীর লোক অদা ফিরুজ, রূপগঞ্জের মেন যে সন্ত্রাস, রূপসীর যে সন্ত্রাস, এই অদা ফিরুজ আমার ওয়াল ভেঙে 1 লক্ষ টাকা চাঁদা চাইছে। তার জন্য আমাদের রূপসীর লোক কেউ থাকতে পারতো না। এই গাজী 100 জায়গা থেকে বিঘার বিঘা জায়গা সে অত্যাচার চলন করছে। আমার চাচার জায়গা দল করেছে এই রূপসী পার্কের সাথে জোরপূর্বক। সে এমন কোনো লোক নাই বিএনপির নাম নামটা নিলে তার বাড়িতে থাকতে পারতোই না। আমরা কেউ থাকতে পারি না এলাকাতে। বছরকা বছর আমরা মানুষের বাড়ি ঘরে থেকেছি, অত্যাচারের শেষ সীমা হারিয়ে গেছে। এই অদা ফিরোজ ছিল এটার মেন গডফাদার, পাপ্পা গাজী অদা ফিরোজ। জমি দখল করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ায় বাবা ও ছেলেকে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ দিয়ে গ্রেপ্তার করে গাজী বাহিনী। বালু ব্যবসা করতাম, তো এইখানে আপনাদের জানেন এইখানে একজন লোক ছিল না বালু হাবিব। তো উনি ওই স্বপ্নমল মিল ফ্যাক্টরি যেটা আমাদের ওইখানে অবস্থিত, এই কোম্পানির সাথে মিলে আমাদেরকে ওইখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। এবং পয়লা আগস্ট 2022-এর ওই দিন আমাকে পুলিশ দ্বারা, আমি আমার বাবাকে পুলিশ দ্বারা গ্রেপ্তার করানো হয়েছে। তারপর ওইখান থেকে আমরা পরে জামিন নিয়ে আসি। আসার পর দেখা যায় আমাদের এই জায়গাগুলো ছিল, এই জায়গাগুলা সম্পূর্ণ জায়গাটাই কোম্পানি নিয়ে নিছে। কার মাধ্যমে? বালু হাবিবের মাধ্যমে। তারপর 2023 সালে যখন হরতাল অবরোধ হয়, তখন আমরা ব্রিজের গোড়ায় ছিলাম আমাদের এখানে। সেখান থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে 5ই নভেম্বর। আমি 40 দিন জেলে ছিলাম। ফ্যাসিস্ট হাসিনার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায় গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার পুলিশ। সন্ত্রাসী আক্রমণ করে ব্যবসা প্রতিষ্ঠানে। দিনে দুপুরে জায়গা জমি দখল করে নিয়ে যেত গাজীর লোকজন, কিন্তু কোনো বিচার পাওয়া যেত না। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকান আছে, মতি দোকান। সেই দোকানে আমরা বুঝতে পারি নাই 28 অক্টোবর আমরা জানি যে জায়গাটা সরকারভাবে শেষ হবে, কিন্তু এভাবে যে গণগ্রেপ্তার হবে আমরা কখনো বুঝতে পারি নাই। আমি সকাল 6টা বাজে দোকানটা খুললে 9টা বাজে আমি বাসায় গেছি। বাসায় নাস্তা কইরা আমার 1 বছরের একটা শিশু বাচ্চা, আমার বাচ্চাটারে কান্তাছে, আমি বাচ্চাটাকে নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসছি। আমার বাড়ির পাশে আমার ব্যবসা প্রতিষ্ঠান। আসার পরে কে বা কারা আমলিকের লোকেরা, সন্ত্রাসীরা পুলিশকে ইনফর্ম দিছে যে বিএনপির লোক হ্যাঁ দোকানে বসে রয়েছে। আসার পরে আমার বাচ্চাটাকে, ছোট বাচ্চাটাকে আমার কাছ থেকে জোর কইরা পুলিশ ছিনিয়ে নিয়ে আরেকজনের কাছে দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর আমি দীর্ঘ 2 মাস পর আমি আল্লাহর রহমতে জামিন পেয়েছি। আমলিকের অনেক গুন্ডাপান্ডার আমার ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণ করছে। আমার বাপ চাচা, আমার ভাই বেরাদার অনেকেই মায়ের দূর খেয়েছে, কিন্তু আমরা সামাজিকভাবে কখনো বিচার পাই না গাজীর প্রভাবের কারণে। চাঁদা চাইতো, ব্যবসা দিতাম, কেউ আমার তো সদা খাইতো, কইতো টাকা দিতে পারতাম না, কথা কবি তখন বন্ধ করে দিতাম, তারা বিএনপি করস, এই বিভিন্ন অনেক কিছু, অনেক অত্যাচারের শিকার। রূপগঞ্জে বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের পাইকারি হারে দেয়া হতো মামলা। ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মামলা থেকে রেহাই পায়নি। অনেকে পিতার জানাজায়ও শরিক হতে পারেনি। 30 থেকে 35টি মামলার শিকার হয়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির এই শীর্ষ নেতা। ফ্যাসিস্ট হাসিনার ভয়ঙ্কর শাসন আমলে তখন সাধারণ জনগণ মুখ ফুটে প্রতিবাদ করার মতো কোনো সাহস ছিল না, কারণ গাজী ছিল একটি গুন্ডা বাহিনী। কেউ প্রতিবাদ করলে গুম করে ধরে নিয়ে যেত। গাজী এবং তার গুন্ডা বাহিনীর ভয়ে মানুষ কোনো প্রতিবাদ করার সাহস পায় নাই। তারা নীরবে আওয়ামী লীগের অত্যাচার সহ্য করে গেছে। আমাদের বিরুদ্ধে এই 16 বছরে প্রায় 150 মামলা সে রুজু করেছিল, এবং যার মধ্যে আসামি ছিল প্রায় 20,000-এর মতো। আমিও প্রায় 30-35টা মামলা আসামি ছিলাম, এবং আমার এমন কোনো ওয়ার্ডের নেতা পর্যন্ত মামলা থেকে রেহাই পায় নাই। আমাদের অনেক ছেলে, অনেক নেতাকর্মী 16 বছর জেল খেটেছে, এবং অনেক নেতা আছে যার তাদের পিতার জানাজায় পর্যন্ত শরীক হতে পারেনি। আমরা সবাই বাড়িঘর ছাড়া ছিলাম, আমরা বাড়িঘরতে আসতে পারি নাই। ঈদে আমরা এলাকায় এসে পরিবার পরিজনের সাথে আমরা ঈদ করতে পারি নাই। আমরা এলাকায় কোনো মুভমেন্ট করতে পারি নাই। আমাদের রূপগঞ্জের নেতাকর্মীরা ঢাকা এবং আশেপাশে শহরে গিয়ে কোনো রকম বাসা ভাড়া করে জীবিকা নির্বাহ করছে।
এমন কোনো অপকর্ম নাই যে গাজী এবং আওয়ামী লীগ রূপগঞ্জে করে নাই। এই 16 বছর পড়তে গেলে ফেরারি জীবনযাপন করছি। হয়তো বাড়িতে আসছি, সকালে আসছি, আইসা আবার 2জন লোক পাহারায় রাখতাম যে পুলিশ আসে কিনা, এলে একটু থেকে আবার বিকেলে চলে যেতাম। এটা আমাদের সমস্ত নেতাকর্মী এই অবস্থা ছিল। উনি ছেলেটা আমাদের মিছিল করতে গিয়ে বুলতায় মারা যায়। তারপর আমরা ঢাকা নিয়ে গেলাম চিকিৎসায়, উনি মৃত্যু ঘোষণা করে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা তো আর জানাজাটা করতে পারিনি। এই আইনজীবীর বিরুদ্ধে দেয়া হয় বিস্ফোরক মামলা। জানালেন, আইনজীবী হিসেবে সে সময় আদালতে নিরীহ ব্যক্তিদের আর্তনাদে তখন ভারী হয়ে উঠত পরিবেশ। আমি নিজে একজন আইনজীবী ছিলাম এবং আমার বিরুদ্ধে বিস্ফোরক মামলা এই গোলাম পাপ্পা গাজী এবং গোলাম দস্তগীর গাজী দিয়েছে। এই সমস্ত মামলাগুলি যখন আমি পরিচালনা করি নারায়ণগঞ্জ কোর্টে, তখন এই নিরীহ মানুষ কত রকমের কষ্ট এবং রিমান্ডের আইনে যেভাবে নির্যাতন করছে, এটা অসহনীয়। যারা অত্যাচার করছে তারা বুঝবে না। দাউদপুর ইউনিয়নের শরীফুল ইসলাম ভূঁইয়ার 3 ভাইকে ধরে নিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনী, দেয় 13টি মামলা। নিজের নামে আছে 19টি মামলা। আসামি না পেলে বাবা মাকেও ধরে নিয়ে যেত ফ্যাসিস্ট পুলিশ। আমার 3 ভাই ধরে নিয়ে যায় যৌথ বাহিনী, নিয়ে 13টি মামলা দেয়। আমার নামে বর্তমানে 19টি মামলা আছে। আমি অনেক নির্যাতিত। আমরা এলাকায় থাকতে পারি নাই। আমরা সকালে আসলে বিকেলে যাইতাম গা, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকতাম। সিলেট রয়েছি, গরুর গলির মধ্যে নিচে গরু উপরে আমরা শুয়ে রয়েছি, এমনও দিন গেছে আমাদের। আমার 3 ভাই অ্যারেস্ট হয়েছে, আমার ফ্যামিলি পঙ্গু হয়ে গেছে গা। আসামি না পেলে তার মায়ের ধরে নিত, তার বাপের ধরে নিত, তার বাইরে ধরে নিয়ে নির্যাতন করতো। জুলাই আন্দোলন চলাকালে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা হয় রূপগঞ্জ দাউদপুরের নয়ন সরকারকে। করা হয় অকথ্য নির্যাতন। বড় ভাইকেও গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলন কেন্দ্রিক এটা 27শে জুলাই আমাকে অ্যারেস্ট করে। তখন আমরা মামলার জামিন নিয়ে, আমার আগে সাবেক মামলার জামিন নেওয়া ছিল আমাদের, কিন্তু ওরা যখন আমাকে অ্যারেস্ট করে, আমি প্রশ্ন করেছিলাম, আমি আইনের ছাত্র হিসাবে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, তো আমি যতটুকু জানি আমার তো এর মধ্যে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে তো ধরতে পারে না, মামলার ওয়ারেন্ট ছাড়া। তো আমাকে কি ইস্যুতে আপনি ধরতেছেন? পরে আমাকে একটা গালি দিচ্ছে আমার মাকে নিয়ে। তখন আমাকে যেখান থেকে অ্যারেস্ট করছে, আমার তখন আমি গোসলের প্রিপারেশনে ছিলাম, আমি গোসল করতে যাব, খালি গায়ে আমার শুধু লুঙ্গি পরা ছিল। তারা আমাকে একটা টি-শার্ট আমি নিতে আমাকে সুযোগ দেয়নি। আজকের আয়োজন এ পর্যন্তই। ফ্যাসিস্ট হাসিনার আমলে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।